আসসালামু আলাইকুম ক্লাস 10 এর শিক্ষার্থীরা। রমজানের মধ্যে তোমাদের পড়ার গতি যাতে থেমে না যায় সে কারণে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমাদের কিন্তু আইসিটি ষষ্ঠ অধ্যায়ের প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান এই অধ্যায়টার প্লেলিস্ট চলছিল। তো আজকে কিন্তু আমাদের 7 নম্বর লেকচার। তো এই লেকচারে আমরা তোমাদের টুকিটাকি যে জিনিসগুলো আছে, কিছু জিনিস যেগুলো খুবই ছোট ছোট টপিক, যেমন কমেন্ট, কনক্যাটিনেশন, মানে অনেকগুলো স্ট্রিং প্রিন্ট করা, অনেকগুলো ডেটা প্রিন্ট করা, এসকেপ সিকোয়েন্স, এই জিনিসগুলো খুবই ছোট। প্রত্যেকটা ধরো যদি আলাদা আলাদা ভিডিও তৈরি করি তাহলে 10 মিনিটের ভিডিও লাগতে পারে, তাই সবগুলোকে একসাথে করে একটা ভিডিওতে মার্চ করে দিচ্ছি। তো প্রত্যেকটাই ছোট জিনিস হবে, সহজ জিনিস হবে। তো চলো আমরা শুরু করে ফেলি। তো আমরা কিন্তু বই আর অনলাইন পাইথন কম্পাইলার একটা ওয়েবসাইটের মধ্যে আছি, tutorials.com। এখান থেকে কিন্তু সবকিছু করে দেখাবো। তো তোমরা যারা মোবাইল ফোন ইউজ করছো তারা কোডিং পাইথনে ওপেন করে বসে থাকো, আর যারা কম্পিউটারে করছো তারা তো ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস করতেই পারছো, তাই না? তো চলো আমরা শুরু করি। তো দেখো, প্রথমে আমরা পড়বো কমেন্ট। তো খুব সহজে শিখে নাও, কমেন্ট হলো এমন কিছু লাইন বা এমন কিছু অংশ। আমি এটা একটু ঠিক করে নিই। আচ্ছা, তো কমেন্ট হলো এমন কিছু অংশ যেগুলোর আসলে প্রোগ্রাম রান হবে না। যেমন ধরো তুমি অনেক কিছু ধরো লিখছো, তুমি ধরো এখানে কোনো একটা সাইড নোট লিখতেছো তোমার সুবিধার জন্য। যেমন ধরো তুমি যখন বই পড়ো, ধরো বই পড়ো, বইয়ে অনেক লাইন থাকে, তুমি কিছু লাইন দাগিয়ে রাখো না? কিছু লাইন দাগাও, আবার মাঝে মাঝে পাশে কিন্তু কিছু জিনিস লিখেও রাখো, তাই না? এগুলো তো তোমাদের সাইড নোট। এরকম তো নোট করা লাগতেই পারে বিভিন্ন সময়। যেমন ধরো তুমি একটা যে কোনো কিছু লিখছো, এখানে বুঝতে একটু কষ্ট হবে। ধরো তুমি যে কোনো কিছু একটা লিখছো, ধরো একটা ভ্যারিয়েবল নিলে 20, এখানে তুমি ধরো একটা নোট লিখতে চাচ্ছ, যে কোনো একটা নোট লিখতে চাচ্ছ যে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, আমি চলক নিলাম, এরকম একটা কথা লিখতে চাচ্ছ। তো পাইথন কিন্তু তোমাকে এই সুযোগটা দেয় কমেন্টের মাধ্যমে। তুমি যদি সঠিক নিয়মে লিখো তাহলে পাইথন কিন্তু এই জিনিসটা পড়বে না, মানে এই জিনিসটা কিন্তু রান করবে না। তার মানে এই জিনিসটা তুমি তোমার সুবিধার্থে লিখতে পারবা ঠিকই, কিন্তু পাইথন কিন্তু এটা রান করবে না। যদি পাইথন রান করতো তাহলে এরর দেখাতো না, কারণ এমন কিছু তো পাইথনের কোনো ফাংশন বা কোনো কিওয়ার্ড না। তোমরা তোমাদের সুবিধার্থে এরকম যে কোনো কিছু লিখতে পারবে কমেন্টের সাহায্যে। তো কমেন্ট দুই প্রকার। একটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট, মানে এক লাইনে যে কমেন্টগুলো লেখা হয়, মানে হতে পারে যে তোমরা যা নোট লিখবে সেটা এক লাইনেই হয়ে যাবে। আর আরেকটা হলো মাল্টি লাইন কমেন্ট, মানে অনেকগুলো লাইন আর কি, সিঙ্গেল লাইন আর মাল্টি লাইন কমেন্ট। তো পাইথনে সিঙ্গেল লাইন কমেন্টেরই শুধুমাত্র ফাংশন বা যাই বলো, মানে সিঙ্গেল লাইন কমেন্টই লেখা যায়, মাল্টি লাইন কমেন্ট লেখা যায় না। কিন্তু আরেকটা উপায় আছে যেটা দিয়ে মাল্টি লাইন কমেন্ট আমরা লিখতে পারি। তো চলো আমরা দেখে নিই। তো তোমরা যখন সিঙ্গেল লাইন কমেন্ট লিখবা তখন তোমরা একটা হ্যাশ ব্যবহার করবা। হ্যাশ ব্যবহার করে তোমরা যাই লেখো সেটা পাইথন কিন্তু রান করবে না। তুমি যদি এখানে লেখো যে দিস ইজ এ ভেরিয়েবল, মানে তুমি তোমার সুবিধার্থে লিখে রাখলে যাতে তুমি বুঝতে পারো কোডটা দেখে যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল। এটা আসলে বোঝার কিছু না, তারপরেও তুমি যে কোনো কিছু যদি লিখতে চাও এক লাইনে তাহলে তুমি একটা হ্যাশট্যাগ ব্যবহার করবা। তো এটা চলো আমরা দেখে নিই। আমি একটা প্রিন্ট রেখে দিয়েছি। তো এখানে ধরো এখানে আমি একটা কমেন্ট লিখতে যাচ্ছি, মানে আমি আমার ইচ্ছা মতো যে কোনো কিছু লিখবো, কিন্তু এখানে রান হবে না। তার মানে কি, এখানে আমি যা লিখবো আমার সুবিধার জন্য, সেটা আসলে রান করার জন্য না, আমার বোঝার জন্য। তো যদি আমি এখানে যে কোনো একটা কিছু লিখি, ধরো আমি একটা হ্যাশ নিলাম, হ্যাশ নিয়ে এবার লিখলাম দিস ইজ মাই ফার্স্ট কোড, ধরো আমার যা মনে আসলো আমি লিখলাম। এই জিনিসটা আমি লিখেছি একটা হ্যাশট্যাগের মাধ্যমে, মানে একটা হ্যাশের মাধ্যমে। তো হ্যাশ দেওয়ার পরে আমি যাই লিখবো সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে কিন্তু একটা সিঙ্গেল লাইন কমেন্ট, তাই না? তো সিঙ্গেল লাইন কমেন্ট পাইথন কিন্তু রান করবে না। দেখো, শুধু রেডিয়েন্ট স্কুল প্রিন্ট হয়েছে, আমি নিচে যা লিখেছি সেটার জন্য কিন্তু আমার কোনো এরর দেখায়নি বা সেটা নিয়ে কোনো ঝামেলা হয়নি। যদি আমি আরেকটা লাইন লিখি এখানে, যদি লিখি যে দিস, একটু ওয়েট, এটা যদি আমি এইভাবে লিখি দিস ইজ অ্যানাদার লাইন, এমন কিছু একটা ধরে লিখলাম অ্যানাদার লাইন, এভাবে যদি লিখি
একটু ওয়েট করো। আচ্ছা আচ্ছা, যাই হোক আমি ঠিক করে দিচ্ছি। দিস ইজ অ্যানাদার লাইন। তো আমি এই যে ধরো আর একটা লাইন লিখলাম, এটা কিন্তু একটা সিঙ্গেল লাইন কমেন্ট, তাই না? আমি হ্যাশ দিয়ে একটা লাইন লিখলাম, এই লাইনটা কিন্তু পাইথন পড়বে না, বুঝতেই পারছো। তো আমি যদি এবার এক্সিকিউট করি, প্রথম প্রথম লাইনটা কিন্তু প্রিন্ট হবে, মানে প্রথম লাইনটা কিন্তু এক্সিকিউট হবে। পরের যে দুইটা লাইন আছে সেগুলো যেহেতু আমি কমেন্ট ব্যবহার করছি, সিঙ্গেল লাইন কমেন্ট, তাই আমি কিন্তু এটার কোনো আউটপুট পাবো না, আউটপুট পাবো শুধুমাত্র প্রথম লাইনটার। তো যদি এক্সিকিউট করি, দেখো এবারও কিন্তু শুধু রেডিয়েন্ট স্কুল, পরে আমি যাই লিখলাম সেটা কিন্তু আমার আর প্রিন্ট হচ্ছে না, বা সেটা কিন্তু এক্সিকিউট হলো না, সেটার কোনো আউটপুট আমরা পাচ্ছি না। তো এটা গেল সিঙ্গেল লাইন কমেন্ট, তো এটা বেশি টাইম নিচ্ছি না। আর একটা আছে মাল্টি লাইন কমেন্ট, মানে আমি যে দুইটা লাইন লেখার জন্য দুইটা আলাদা আলাদা হ্যাশ ব্যবহার করলাম। যদি তুমি একবার অনেকগুলো লাইন ব্যবহার করতে চাও, মানে প্রত্যেকটা লাইনে যদি তুমি হ্যাশ ব্যবহার করো তাহলেও হবে, প্রত্যেকটা একটা করে সিঙ্গেল লাইন কমেন্ট হবে। আর যদি তুমি চাও যে অনেকগুলো লাইন একবারে লিখবা, তাহলে সেটার জন্য মাল্টি লাইন কমেন্ট ব্যবহার করতে পারো। তো মাল্টি লাইন কমেন্টের কোনো সিস্টেম আসলে পাইথনের মধ্যে নেই, তারপরেও আমরা কিছু কাজ করতে পারি। তো আমি আমার এই স্লাইডটা কপি করে নিচ্ছি। তো দেখো আমি এইটুকু মুছে দিই, এই যে এইটুকু আমি মুছে দিচ্ছি। তো মাল্টি লাইন কমেন্ট আমরা কিভাবে লিখতে পারি? শোনো, পাইথনে কিন্তু মাল্টি লাইন কমেন্টের কোনো সিস্টেম নাই, এটা মাথায় রাখতে হবে। আমরা অন্য একটা বুদ্ধির মাধ্যমে মাল্টি লাইন কমেন্ট লিখি, তো সেটা কেন কিভাবে হয় সেটা বোঝা লাগবে না, শুধু নিয়মটা দেখো। তুমি যাই লিখবা কমেন্ট হিসেবে, ধরো তুমি কমেন্ট হিসেবে অনেকগুলো লাইন লিখতে চাও, সেটা যদি কমেন্ট হিসেবে লিখতে চাও তাহলে এখানে 3টা সিঙ্গেল কোট দেওয়া লাগবে, অথবা তুমি চাইলে ডাবল কোটও দিতে পারো। তুমি যদি এভাবে লেখো, অনেকগুলো লাইন লিখলে আর এখানে 3টা ডাবল কোট দিলে, এখানে 3টা ডাবল কোট আর নিচে 3টা ডাবল কোট, তাহলেও হবে। এগুলো তুমি মাল্টি লাইন কমেন্টের জন্য ব্যবহার করবা, মাল্টি লাইন কমেন্ট। তো আবারও বলছি, এগুলো আসলে মাল্টি লাইন কমেন্ট লেখার নিয়ম না, কিন্তু এইভাবে লিখলে তুমি আসলে মাল্টি লাইন কমেন্টের মতোই একটা কাজ করতে পারবা। তুমি যদি অনেকগুলো লাইন একবারে কমেন্ট আকারে লিখতে চাও তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবা, কিন্তু এটা আসলে মাল্টি লাইন কমেন্টের নিয়ম না। তোমরা এটা ব্যবহার করতে পারবা সুবিধার্থে। তোমাদের বইয়ে কিন্তু এটা নাই, তারপরে আমি শিখিয়ে দিলাম যাতে মানে এই ছোট জিনিসটা বইয়ে না দেওয়ার কোনো কারণ নাই আর কি, সেই কারণে। এই দুইটা লাইন যদি আমি একবারে লিখতে চাইতাম, দেখো আমি যদি ধরো আরো একটা লাইন লিখি, ধরো এটা আমি কপি করছি, আচ্ছা এটা যদি আমি কপি করে দিই, ধরো আমি এই যে ধরো আমি 4টা লাইন লিখলাম, এগুলো যদি আমি একবারে সবগুলো মাল্টি লাইন কমেন্ট আকারে ব্যবহার করতে চাই তাহলে আমাকে কিন্তু এখানে তিনটা তিনটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, আর এর নিচে 3টা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন লাগবে। তো আমি যদি এখানে 3টা সিঙ্গেল কোটেশন দিই, আচ্ছা তো এখানে সিঙ্গেল কোটেশন 3টা দিলাম, এখানেও 3টা সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে। আচ্ছা তো এই তো হয়েছে। এবার যদি আমি এক্সিকিউট করি, এই পুরো অংশ কিন্তু একটা মাল্টি লাইন কমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। তো এবার যদি আমি এক্সিকিউট করি, তাহলে একটু টাইম নিচ্ছে, কারণ এগুলো তো আসলে পাইথন পড়বে। কিন্তু দেখো রান করলো শুধুমাত্র আমার এই প্রিন্ট অংশটুকু, মানে প্রথম লাইনটা এক্সিকিউট হলো, প্রথম লাইনটার আউটপুট আমরা পেলাম, কিন্তু পরের যে 6 লাইন আছে, এই যে 4টা লাইন আমি কমেন্ট হিসেবে ব্যবহার করলাম, আর শুরুতে যে 3টা কোটেশন, পরে যে 3টা কোটেশন, এগুলোর কিন্তু কোনো আউটপুট নেই। তার মানে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো কিছু এখানে নোট আকারে রেখে দিতে পারবা। এবার যদি আমি চাই যে এখানে আমি ডাবল কোটেশন দিব, যদি আমি এখানে ডাবল কোটেশন দিই, তো 3টা ডাবল কোটেশন, আর এখানেও 3টা ডাবল কোটেশন হবে। তো একটু ঠিক করে দিচ্ছি, আচ্ছা 3টা ডাবল কোটেশন যদি তুমি ইউজ করো তারপরে তুমি মাল্টি লাইন কমেন্ট ব্যবহার করতে পারবো। তো এবারও যদি আমি এক্সিকিউট করি তাও দেখো শুধু রেডিয়েন্ট স্কুল প্রিন্ট হলো। তো কমেন্ট জিনিসটা খুব ভালো মতো বুঝতে পারলে আশা করি। কমেন্ট হলো এমন একটা লেখা বা কয়েক লাইন লেখা যেগুলো তুমি আসলে নিজের সুবিধার্থে নিজের বোঝার জন্য লিখবা, কিন্তু সেগুলোর কোনো আউটপুট পাবা না। তো নিয়ম মেনে যদি করো তাহলে তুমি এইভাবে কমেন্ট করতে পারবো আশা করি। তো হলো, আমরা দেরি না করে এবার আমরা কনক্যাটিনেশন জিনিসটা শিখে নিই। কনক্যাটিনেশন নামটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা জিনিসটা মানে কনসেপ্টটা খুবই সহজ। ধরো তোমার কাছে 2টা স্ট্রিং আছে, ধরো আমার চ্যানেলের নামের 2টা অংশ, রেডিয়েন্ট এটা একটা স্ট্রিং, আর স্কুল এটা আর একটা স্ট্রিং। তো কনক্যাটিনেশন মানে হলো এই 2টা স্ট্রিংকে একসাথে করে, এই 2টা স্ট্রিংকে কম্বাইন করে
একটা স্ট্রিং এ রূপান্তরিত করা, এটাকে বলা হয় কনক্যাটিনেশন। তো এই দুইটাকে যদি কম্বাইন করি তাহলে একসাথে হয়ে যাবে রেডিয়েন্ট স্কুল। তো এটাই হলো কনক্যাটিনেশন। যদি লিখে দিই কনক্যাটিনেশন মানে কনক্যাটিনেট করা, দুইটা স্ট্রিংকে একসাথে করে একটা বড় স্ট্রিং এ রূপান্তরিত করা। দুইটাই হতে হবে এমন না, তুমি যদি আরো কিছু যুক্ত করো, তো রেডিয়েন্ট স্কুল আমি ধরো একটা ক্লাস যুক্ত করে দিলাম, তাহলে কি হবে? তাহলে রেডিয়েন্ট স্কুল ক্লাস এরকম একটা স্ট্রিং এ রূপান্তরিত হবে। তো এইভাবে তুমি কিভাবে কম্বাইনটা করবা? খুবই সহজ, তুমি প্লাস ইউজ করবা। তার মানে কি, তুমি যদি এই একটা এক্সপ্রেশন তৈরি করো, এই যে এরকম একটা এক্সপ্রেশন রেডিয়েন্ট, এর সাথে যদি তুমি প্লাস ইউজ করে স্কুল লেখো, তারপরে যদি প্লাস ইউজ করে ক্লাস লেখো, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে এই যে এরকম একটা জিনিস পাবা, রেডিয়েন্ট স্কুল ক্লাস, এরকম একটা জিনিস পাবা। এবার যদি তুমি স্পেস পেতে চাও তাহলে এখানে একটা স্পেস দিতে পারো, এখানে একটা স্পেস দিতে পারো, স্পেস দিয়ে তুমি কিন্তু এখানে কয়েকটা স্পেস পেয়ে যাবা। তো প্লাস দিলে কয়েকটা স্ট্রিং একসাথে হয়ে একটা বড় স্ট্রিং হয়ে যাবে। যদি তোমার মাঝে স্পেস লাগে তাহলে তুমি কোনো এক জায়গায় স্পেস দিয়ে নিবা। যদি আমি স্পেস দিয়ে লিখি, রেডিয়েন্টের পরে আমার একটা স্পেস লাগবে, তাই আমি নিজের মতো ম্যানুয়ালি একটা স্পেস দিয়ে দেবো। রেডিয়েন্টের পর একটা স্পেস দিয়ে এই যে এখানে আমি স্ট্রিংটা শেষ করলাম, প্লাস স্কুল, স্কুল লেখার পর আমার আরো একটা স্পেস লাগবে, তাহলে আমি একটা স্পেস দিয়ে স্ট্রিংটা শেষ করলাম, তার সাথে ক্লাস। এটা যদি করো তাহলে তুমি এই যে এই জিনিসটা পাবা। তো খুবই সহজ, আমরা চলো দেখে নিই। তো আমি এই জিনিসগুলো কেটে দিচ্ছি। তো আমি যদি এই জিনিসটা আমি লিখবো, এটাকে একটা ভ্যারিয়েবল এ এর মধ্যে রাখছি আমি, তাহলে আমি পরে এটাকে প্রিন্ট করে দেখাতে পারবো যে এটা আসলে কেমন হলো। তো এটাকে আমি যদি প্রিন্ট করে তোমাকে দেখাই, আমি আগে একটা ভ্যারিয়েবল নিলাম এ ইকুয়ালস টু রেডিয়েন্ট লিখবো, সেটার জন্য আমার ডাবল কোটেশন লাগবে। কারণ কারণ হলো কনক্যাটিনেশন জিনিসটা হলো স্ট্রিং এর কাজ, এটা হলো স্ট্রিং যোগ করা এমন একটা জিনিস, তুমি নোট আকারে লিখে রাখতে পারো, স্ট্রিং যোগ করা মানে অনেকগুলো স্ট্রিং একসাথে যোগ করে বা কম্বাইন করে একটা বড় স্ট্রিং তৈরি করা, এটা হলো কনক্যাটিনেশন। তো আমি যদি এখানে লিখি রেডিয়েন্ট, এবার যদি আমি একটা প্লাস চিহ্ন দিই, তারপর যদি আবার কোটেশন দেওয়া লাগবে কারণ এগুলো সবগুলো এক একটা স্ট্রিং হবে, স্কুল। এবার যদি আবার একটা প্লাস চিহ্ন দিই, তুমি সিঙ্গেল কোটও ইউজ করতে পারো, তো আমি ডাবল কোট ইউজ করছি। না, একটু ওয়েট করো। আচ্ছা, তো এবার যদি আমি ক্লাস লিখি, এই তিনটা আমি কনক্যাটিনেট করলাম, মানে কি আমি তিনটা স্ট্রিং যোগ করে একটা বড় স্ট্রিং তৈরি করলাম। তো এটার ব্যবহার কি সেটা পরে বুঝবা। তো এখন শুধুমাত্র এটা বোঝো আমি যেহেতু প্লাস চিহ্ন ইউজ করেছি, তাই তিনটা স্ট্রিং এ একসাথে হয়ে একটা বড় স্ট্রিং হয়ে যাবে। এবার যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে প্রিন্টের মধ্যে আমি যদি এ লিখি, তার মানে কি এই ভ্যারিয়েবলটা প্রিন্ট হয়ে যাবে। এবার যদি আমি লিখি, দেখো রেডিয়েন্ট স্কুল ক্লাস, তিনটা স্ট্রিং কিন্তু আলাদা আলাদা স্ট্রিং ছিল, তিনটা প্লাস চিহ্ন দিয়ে একসাথে করেছি, মানে আমরা কনক্যাটিনেট করেছি। আমি যদি এবার কমেন্টে লিখে দিই আগের কনসেপ্টটা ইউজ করে, ধরো আমি এবার কমেন্টে লিখে দেবো যে আমি কনক্যাটিনেট করছি, কনক্যাটিনেট বা কনক্যাটিনেটিং আই, বা আমি কনক্যাটিনেশন এমন কিছু একটা লিখলাম। তো আমি কিন্তু দুইটা কনসেপ্ট একসাথে মিলিয়ে দিলাম, তাই না? তোমরা একটু আগে কমেন্ট শিখলে, তো সেই কমেন্টটা আমরা লিখলাম, আর তার সাথে আমরা কিন্তু কনক্যাটিনেশনটাও করছি। তো এটা কি কারণে লিখলাম, যাতে আমি সহজে বুঝতে পারি যে এটা হলো কনক্যাটিনেশন, মানে আমার সুবিধার জন্য এই লাইনটা আমি লিখলাম কমেন্ট। তো কমেন্ট তো আমরা বুঝে গেছি, এটা বেশি টাইম না নি। দেখো রেডিয়েন্ট স্কুল ক্লাস তিনটা স্ট্রিং একসাথে হয়ে গেছে। এবার যদি আমি স্পেস চাই তাহলে এখানে একটা স্পেস দিব, এখানে একটা স্পেস দেবো, তাহলে কি হবে, রেডিয়েন্টের পর একটা স্পেস হয়ে যাবে, এরকম একটা স্পেস হবে, এখানে এরকম একটা স্পেস হবে। তো আমি যদি এক্সিকিউট করে দেখাই তোমাকে, এই দেখো রেডিয়েন্ট স্কুল ক্লাস। তো আশা করি কনক্যাটিনেশন জিনিসটা বুঝতে পারছো। তো এটা কি কারণে লাগবে তোমাদের, তোমাদের অনেক কারণে লাগবে। তার আগে আমি আরেকটা উদাহরণ দিয়ে দিই। ধরো আমি এটা
একটা ডাবল কোটেশন লাগবে। তো যেহেতু স্ট্রিং তাই একটা ডাবল কোটেশন দিলাম। যদি আমি বি নামক আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিই, এটা যদি আমি লিখি স্কুল, ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে অবশ্যই, বা সিঙ্গেল কোটেশন হলেও হবে স্কুল। এবার তুমি আলাদা ভ্যারিয়েবলে এগুলো কনক্যাটিনেট করতে পারো, যেটা হলো এ প্লাস বি। তার মানে আমি কি করলাম, এর মধ্যে রেডিয়েন্ট নামক একটা স্ট্রিং রাখলাম, বির মধ্যে স্কুল নামক একটা স্ট্রিং রাখলাম, আর সেই দুইটা কনক্যাটিনেট করে আমরা সি এর মধ্যে রেখে দিলাম। কনক্যাটিনেট না করে তুমি সংক্ষেপে যোগ করলাম বলতে পারো, স্ট্রিং এর যোগ। এটা আসলে স্ট্রিং এর যোগ, তার কোনো ম্যাথমেটিক্যাল যোগ হবে না, পাশাপাশি বসে যাবে। তো এই সিটা তুমি প্রিন্ট করতে পারো। এবার যদি আমি সিটাকে প্রিন্ট করে দিই, তাহলে দেখো রেডিয়েন্ট স্কুল। তুমি স্পেসের জন্য চাইলে এখানে একটা স্পেস ইউজ করতে পারো, তাহলে ভালো হয়। তো দেখো রেডিয়েন্ট স্কুল প্রিন্ট হয়ে গেল। তো কনক্যাটিনেশন জিনিসটা বুঝতে পারলে, কনক্যাটিনেশন মানে হলো দুই বা ততোধিক স্ট্রিং তুমি প্লাসের মাধ্যমে সবগুলো একসাথে যোগ করতে পারবা। সে যোগটা কেমন হবে, প্রত্যেকটা স্ট্রিং পাশাপাশি বসে যাবে। তুমি চাইলে সেখানে স্পেস আনতে পারো, প্রতিটা স্ট্রিং এর মধ্যে আলাদা করে একটা স্পেস এনে। তো এইভাবে তুমি কনক্যাটিনেশনটা করতে পারো। তো এবার হলো প্রিন্টিং মাল্টিপল স্ট্রিংস। এটা কনক্যাটিনেশনের মাধ্যমে হবে, মানে কনক্যাটিনেশনের মাধ্যমেই এটা হবে। মানে কনক্যাটিনেশনের মাধ্যমে তোমরা মাল্টিপল স্ট্রিং কিভাবে যোগ করবা। তো খুবই সহজ, আমি যদি একটা উদাহরণ দেখাই তাহলে বুঝতে পারবা। তোমরা তো ইনপুট শিখেছো তাই না? আমি একটা ইনপুট নিচ্ছি। ইনপুট আশা করি তোমরা পারো। ইনপুটের মধ্যে যদি আমি কোটেশনের মধ্যে যদি লিখি, ধরো হোয়াট ইজ ইয়োর নেম একটা প্রশ্ন করলাম, বা এন্টার ইয়োর নেম এমন কিছু একটা লিখছি, এন্টার ইয়োর নেম, এটা দিয়ে একটা সেমিকোলন দিয়ে স্পেস দিলাম। তো তাহলে কি হবে, ইনপুটের ভিডিওতে কিন্তু এটা দেখিয়েছি তাই না? তো এই যে দেখো আউটপুটটা চলে এসেছে। আমি আরেকবার এক্সিকিউট করে দেখাচ্ছি। তো এ ইকুয়ালস টু ইনপুট, এখানে লিখেছি এন্টার ইয়োর নেম, একটা কোলন দিয়ে স্পেস দিয়েছি, যার কারণে ইনপুটের ভিডিও যদি তোমরা করে থাকো তাহলে বুঝতে পারছো এখানে আমি আমার নাম ইনপুট দিতে পারবো, এখানে আমার নাম ইনপুট দিতে পারবো। কিন্তু এটুকুতে শেষ না, আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হলো যে এই যে আমরা করতে চাচ্ছিলাম প্রিন্টিং মাল্টিপল স্ট্রিংস কনক্যাটিনেশনের মাধ্যমে। তো দেখো আগের ভিডিওতে কিন্তু বলছিলাম যে ইনপুটের মাধ্যমে কিন্তু অলওয়েজ একটা স্ট্রিং ভ্যালু ইনপুট হয়। সেটাকে যদি তুমি ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট করতে চাও তাহলে টাইপ কাস্টিং করতে হবে, সেটা ভিন্ন ব্যাপার। আমি যেহেতু নেম চাচ্ছি, যে ইউজ করবে তার নেম ইনপুট দিবে, তাই এটা অবশ্যই একটা স্ট্রিং হবে। তো এবার যদি আমি প্রিন্ট করি, আমি একটা জিনিস প্রিন্ট করছি, সেখান থেকে ওই কনসেপ্টটা ক্লিয়ার হবে তোমাদের। এখানে ধরো আমি একটা যে কোনো একটা স্ট্রিং নিয়ে নিচ্ছি, ধরো ওয়েলকাম। এখন আমি কি প্রিন্ট করতে চাচ্ছি শুনবা। ধরো আমি আমার নাম এখানে ইনপুট দিলাম, ধরো রূপম ইনপুট দিলাম। রূপম ইনপুট দেওয়ার পরে ওয়েলকাম রূপম বলে একটা লেখা চলে আসবে। তো ওয়েলকাম রূপমটা কিভাবে আসবে, আমার যে নামটুকু রূপম নামটুকু সেটা তো আমি ইনপুট দিব, তার সাথে এই ওয়েলকাম স্ট্রিংটাকে কনক্যাটিনেট করা লাগবে, মানে দুইটা স্ট্রিং একসাথে যোগ করে দেওয়া লাগবে। মানে আমি যে নামটা ইনপুট দিছি সেটা তো স্ট্রিং, আর এই ওয়েলকাম এটাও স্ট্রিং। তো দুইটা স্ট্রিং একসাথে কিভাবে প্রিন্ট করবা, কনক্যাটিনেশনের মাধ্যমে। মানে তুমি এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে, আমি যে এটা ইনপুট দিয়েছি সেই ইনপুটটা তো এ এর মধ্যে গিয়ে জমা হয়েছে তাই না, ইনপুটের ভিডিওতে তোমরা জানো। তো সেই এটাকে এখানে লিখে দেবো, তাহলে কি হবে, আমি এখানে আমার নাম যখন ইনপুট দিব সেটা এ এর মধ্যে গিয়ে জমা হবে। তারপরে প্রিন্টের মধ্যে আমি ওয়েলকাম প্লাস এ লিখেছি, তার মানে কি ওয়েলকাম একটা স্ট্রিং, আর এই যে আমার নামটা ইনপুট দিলাম এর মধ্যে এও একটা স্ট্রিং। তো দুইটা স্ট্রিং এর যোগ কিভাবে হয়, দুইটা পাশাপাশি বসে যাবে, মানে কনক্যাটিনেশন হয়ে যাবে। এবার যদি আমি এক্সিকিউট করি, দেখো একটু টাইম নিবে। তো ইন্টারিয়র নেম, এখানে ধরো আমি আমার নাম ইনপুট দিলাম রূপম। এবার যদি আমি ইন্টারে প্রেস করি, তাহলে দেখো ওয়েলকাম রূপম এরকম একটা আউটপুট চলে এসেছে। তো এখানে কিন্তু একটা স্পেস তুমি দিয়ে দিবা যাতে এই জিনিসটা ফিক্স হয়। এই যে একটা স্পেস দিয়ে দিলাম। এবার যদি তুমি এক্সিকিউট করো, ধরো আমি আমার নামটা ইনপুট দিলাম, এবার ইন্টারে যদি প্রেস করি, তাহলে দেখো ওয়েলকাম রূপম প্রিন্ট হয়ে গেল। তার মানে কি, আমি কিন্তু যেটা চাচ্ছিলাম যে প্রিন্টিং মাল্টিপল স্ট্রিংস, তার মানে কি অনেকগুলো স্ট্রিং প্রিন্ট করা। দেখো আমি কিন্তু অনেকগুলো স্ট্রিং প্রিন্ট করলাম। এই যে ওয়েলকাম একটা স্ট্রিং, এই যে এ ভ্যারিয়েবলটা হলো আরেকটা স্ট্রিং,
স্ট্রিংটা কি স্ট্রিং? এটা হলো তুমি যে তোমার নামটা ইনপুট দিবা সেটা তো অবশ্যই স্ট্রিং। তো দুইটা স্ট্রিং কিন্তু কনকাটিনেশন করা হয়ে গেল। তো তুমি চাইলে আরও কিছু প্রিন্ট করতে পারো। ধরো আমি প্রিন্ট দিয়ে এখানে লিখলাম যে হ্যাভ, সরি এখানে ডাবল কোটেশন লাগবে। তো আমি যদি লিখি হ্যাভ এ নাইস ডে, তারপরে কমা দিয়ে একটা স্পেস দিলাম, একটা কমা দিব, একটু ওয়েট করো, আমার কিবোর্ডে সমস্যা। বা কমা না দিই, শুধুমাত্র স্পেসই রাখলাম। আর এরপরে আমি প্লাস দিয়ে এ লিখে দিচ্ছি। তার মানে কি হ্যাভ এ নাইস ডে রূপম এমন একটা জিনিস হয়ে যাবে। আমি কিন্তু চাইলে আরও স্ট্রিং করতে পারি, তাই না? কারণ কনকাটিনেশনে দুই বা ততোধিক যত ইচ্ছা স্ট্রিং তুমি একসাথে যোগ করতে পারো। তো আমি এখানে আরও কিছু যোগ করে দিচ্ছি। ধরো আমি এখানে আরও একটা ডাবল কোটেশনের মধ্যে আমি এবার একটা বিশেষ সূচক চিহ্ন দিতে চাচ্ছি। ধরো এই যে, তার মানে কি হ্যাভ এ নাইস ডে এই জিনিসটা একটা স্ট্রিং। এই যে এ ভ্যারিয়েবলটা এটাও একটা স্ট্রিং, যেটা তোমার নামটাকে ইনপুট নিবে। আর এই যে বিস্ময়সূচক চিহ্নটা এটাও তো একটা স্ট্রিং। তো তিনটা স্ট্রিংকে আমরা একসাথে প্রিন্ট করছি। দেখো যদি আমরা এক্সিকিউট করি, যদি আমি এবার যথারীতি আমার নামটা ইনপুট দিয়ে দিই, এই যে ওয়েলকাম রূপম, এটা আমরা আগে লিখেছিলাম। এখানে তুমি চাইলে স্পেস দিতে পারো। এই স্পেসগুলো ম্যাটার করে না, ম্যাটার করে তুমি কোটেশনের মধ্যে কোন স্পেসগুলো দিচ্ছ। তো এটা তো আমরা দেখেছি আগে ওয়েলকাম রূপম। আর পরেরটাই যে যদি দেখো, তাহলে দেখো হ্যাভ এ নাইস ডে এটা একটা স্ট্রিং, এ ভ্যারিয়েবলটা একটা স্ট্রিং, আর বিস্ময়সূচক চিহ্ন এটা হলো আরেকটা স্ট্রিং। তিনটা স্ট্রিংকে কিন্তু আমরা একসাথে যোগ করলাম। তো দেখো তিনটা স্ট্রিং কিন্তু একসাথে হয়ে গেল। তো তুমি চাও যে এখানে একটা স্পেস দিতে, অবশ্য দেওয়ার কথা না, তারপর আমি দিয়ে দেখাই। এবার যদি আমি আমার নামটাকে ইনপুট দিই আর ইন্টারে প্রেস করি, তাহলে দেখো একটা স্পেস হয়ে তারপরে বিস্ময়সূচক চিহ্ন হয়ে গেল। তো এটা আমাদের অত ভালো দেখায় না, তো আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো আশা করি বুঝতে পারলে কিভাবে আমরা কনকাটিনেশনের মাধ্যমে অনেকগুলো স্ট্রিং একসাথে প্রিন্ট করতে পারি। তো তুমি চাইলে যে কোনো কিছুই প্রিন্ট করতে পারো। আমি যদি ইনপুট বাদ দিয়ে শুধু নর্মাল একটা প্রিন্টের উদাহরণই দেখাতাম, ওয়েলকাম, এখানে ধরো আমি লিখছি রূপম, এমন কিছু একটা লিখে দিলাম। প্রিন্টের মধ্যে যদি তুমি দুইটা স্ট্রিংকে একসাথে যোগ করতে চাও করতে পারবো। তো দেখলেই তো, আশা করি বুঝতে পারছো। তো এটা আমাদের হয়ে গেল। আমরা কিন্তু কমেন্ট, কনকাটিনেশন আর এই কনকাটিনেশন ব্যবহার করে আমরা কিভাবে অনেকগুলো স্ট্রিং একসাথে প্রিন্ট করতে পারি সেটা দেখলাম। তো এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওতে, প্রিন্টিং মাল্টিপল ডেটা। মাল্টিপল ডেটা বলতে প্রিন্টের মধ্যে আমরা কিন্তু দুইটা স্ট্রিং একসাথে যোগ করতে পারছি, যেটা যোগ করে দুইটা পাশাপাশি বসে যায়। আমরা কিন্তু দুইটা সংখ্যাও যোগ করতে পারতাম, তাই না? যেমন ধরো 2 + 2, এটা কিন্তু 4 দেখাতো, তাই না? দুইটা সংখ্যা যোগ করতে পারতাম। এটা যদি স্ট্রিং ভার্সন নাও তাহলে স্ট্রিং হয়ে যাবে, মানে 2 আর 2 22 হয়ে যাবে। তো সেটা আর দেখাচ্ছি না। তুমি 2.5 আর 2.3 এটা যোগ করে 4.8ও পেতে পারতে। তো একটা জিনিস তুমি খেয়াল করো, প্রিন্টের মধ্যে তুমি যাই যোগ চিহ্ন দিয়ে বসাতে সেগুলো সবই একই ধরনের ডেটা টাইপের হওয়া লাগতো আর কি। মানে তুমি যদি দুইটা সংখ্যা যোগ করতে চাও তাহলে দুইটা সংখ্যা যোগ করতে পারবা, তুমি যদি দুইটা স্ট্রিং যোগ করতে চাও তাহলে দুইটা স্ট্রিং যোগ করতে পারবা। মানে সবকিছু একই রকমের হওয়া মানে বাধ্যতামূলক ছিল, তাই না? তো তুমি ধরো এমন তো চাইতে পারো যে তুমি একটা স্ট্রিং এর সাথে, যদি আমি এখানে একটা স্ট্রিং লিখি, ধরো ইওর এজ ইজ, এখানে দিয়ে এখানে ধরো আমি আর একটা সংখ্যা দিতে চাচ্ছি, ধরো আমি একটা সংখ্যা দিতে চাচ্ছি 18 বা 17। তো এটা যদি আমি এক্সিকিউট করি তাহলে দেখো এরর দেখাবে। তার কারণ কি, এটা হলো স্ট্রিং, এটা হলো একটা ইন্টিজার। তো একটা স্ট্রিং আর একটা ইন্টিজার তো কোনোভাবে যোগ করা সম্ভব না। আমি যদি এখানে একটা যোগও দিতাম, যদি এখানে একটা যোগ দিই তাহলে দেখো এই যে দেখো টাইপ এরর এসেছে, ক্যান অনলি কনকাটিনেট স্ট্রিং টু স্ট্রিং। তার মানে কি তুমি স্ট্রিং এর সাথে স্ট্রিং কনকাটিনেট করতে পারবে, ইন্টিজার হবে না, নট ইন্টিজার, এই যে দেখাচ্ছে। তার মানে কি তুমি যখন প্লাস চিহ্ন দিয়ে কোনো কিছু একসাথে প্রিন্ট করতে চাচ্ছ, তখন তোমার যে জিনিসগুলো তুমি প্লাস চিহ্নের মাধ্যমে যুক্ত করতে চাচ্ছ সেগুলোর ডেটা টাইপ একই হওয়া বাধ্যতামূলক। কিন্তু তোমার তো এমন প্রয়োজন হতেই পারে, যেমন এই যে এখানে প্রয়োজন হলো আমি প্রিন্ট করতে চাচ্ছিলাম ইওর এজ ইজ 17, তো এটা তো করতে পারলাম না। তো এটার মাধ্যমে মানে কোন জিনিসের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো এটা আমরা এবার শিখবো। প্রিন্টিং মাল্টিপল ডেটা মানে বিভিন্ন ডেটা টাইপের, যেগুলো ধরো
প্রথমে আমি একটা স্ট্রিং রাখবো, তারপরে আমি একটা ইন্টিজার রাখবো, তারপরে আমি ধরো একটা ফ্লোট রাখবো, ধরো আমি আর একটা বুলিয়ান রাখবো। তো সব একসাথে কিভাবে আমরা প্রিন্ট করতে পারি দেখলে যে যদি আমরা প্লাস চিহ্ন ব্যবহার করি তাহলে কিন্তু হচ্ছে না। তার কারণ কি, প্লাস চিহ্ন দিয়ে একই ধরনের জিনিস প্রিন্ট হয়, যে স্ট্রিং প্লাস স্ট্রিং, ইন্টিজার প্লাস ইন্টিজার, ফ্লোট প্লাস ফ্লোট, এই ধরনের জিনিসগুলো প্লাস চিহ্নের মাধ্যমে করা যায়। তো তোমাদের তো এমন দরকার হতে পারে স্ট্রিং তার সাথে ইন্টিজার তুমি যুক্ত করবা, এটা তুমি কিভাবে করবা? তো এটা তোমাকে করতে হবে কমার মাধ্যমে। যদি তুমি কমা ব্যবহার করো তাহলে তুমি কিন্তু মাল্টিপল টাইপের ডেটা তুমি প্রিন্ট করতে পারবা। মানে কি, একটা স্ট্রিং এর সাথে একটা ইন্টিজার প্রিন্ট করতে পারবা, স্ট্রিং এর সাথে ধরো আমি যদি বলি ফ্লোট প্রিন্ট করতে পারবা, তুমি ইন্টিজারের সাথে ফ্লোট প্রিন্ট করতে পারবা, মানে যে কোনো কিছু তুমি কমার মাধ্যমে করতে পারবা। তো এটা যদি আমি লিখে দিই, এই যে এই জিনিসটা, এটা এভাবে করে দিই, এটার মাধ্যমে তুমি যে কোনো ডেটা প্রিন্ট করতে পারবা। আমার হাতের লেখা ভালো না তো কিছু মনে করো না। তো তুমি যে কোনো ডেটা প্রিন্ট করতে পারবা শুধুমাত্র এই কমার মাধ্যমে। তো এটাও মনে রাখবা যে এই কমার মাধ্যমে তুমি একটা স্পেস পেয়ে যাবা। স্পেস পেয়ে যাবা মানে তুমি যেখানে যেখানে একটা কমা ব্যবহার করবা আউটপুটে দেখবা সেখানে সেখানে একটা স্পেস চলে এসেছে। তো আমি যদি তোমাকে দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবা। তো এখানে যদি আমি প্লাস চিহ্নটা বাদ দিয়ে যদি আমি কমা ইউজ করি তাহলে দেখো এক্সিকিউট করলে ইওর এজ ইজ 17। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু দুইটা স্পেস আছে। তার কারণ কি, আমি কিন্তু একটা স্পেস অলরেডি দিয়েছিলাম আর কমার কারণে আর একটা স্পেস হয়, তো দুইটা স্পেস হয়ে যাচ্ছে। তার কারণটা আসলে কি, যখন তুমি কমা ব্যবহার করবা তখন আউটপুটে অটোমেটিক একটা স্পেস পেয়ে যাবা। তো সেটা যদি তুমি না পেতে চাও তাহলেও কাজ আছে। তো আপাতত তুমি জেনে রাখো যে কমার কারণে আউটপুটে তুমি বাই ডিফল্ট একটা স্পেস পেয়ে যাবা, সে কারণে তোমার আর এক্সট্রা স্পেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে তুমি যদি এইভাবে দিয়ে রাখো তাহলেই হবে। ইওর এজ ইজ 17, এই যে দেখো এখানে একটা স্পেস শুধুমাত্র। আমি যদি ভালো করে দেখাই, এখানে যদি আমি এই যে শুধুমাত্র একটা স্পেস। তো যদি তুমি কমা ব্যবহার করো তাহলে তুমি যে কোনো ডেটা টাইপের জিনিসই একসাথে প্রিন্ট করতে পারবা। এখানে যদি আমি একটা বুলিয়ান জিনিস প্রিন্ট করতে চাইতাম, ধরো আমি আরেকটা কমা দিব, কমা দিয়ে ধরো আমি লিখছি ট্রু, এই জিনিস লিখেও তুমি প্রিন্ট করতে পারবো ইওর এজ ইজ 17 ট্রু। তো দেখো এই অংশটা কিন্তু স্ট্রিং, এই অংশটা হলো ইন্টিজার, এই অংশটা হলো বুলিয়ান। তো ধরো আমি এখানে আরো একটা কমা দিয়ে এবার ধরো আমি দেব, এখানে স্পেস দিলে সমস্যা নেই, তোমার স্পেস ম্যাটার করবে হচ্ছে এই কোটেশনের মধ্যে। বাইরে তুমি যত ইচ্ছে স্পেস দাও পাইথন সেগুলো কাউন্ট করে না। তো তুমি এখানে একটা স্ট্রিং আমরা দিলাম, একটা ইন্টিজার দিলাম, একটা বুলিয়ান ভ্যালু দিলাম, এবার ধরো আমি একটা ফ্লোট ভ্যালু দেবো ধরো 20.5। তো সব কিছুই প্রিন্ট হয়ে যাবে এই কমার মাধ্যমে, বুঝতে পারছো? আমি যদি এই সব কিছু বাদ দিয়ে দিই তাহলে তুমি কমার স্পেসিংটা ভালো বুঝতে পারবা। তো দেখো আমি একটা স্ট্রিং নিয়েছি যেটার মধ্যে কোনো স্পেস নেই, একটা নিলাম ইন্টিজার, একটা নিলাম বুলিয়ান ভ্যালু, আর একটা নিলাম একটা ফ্লোট ভ্যালু। সবগুলো যদি আমি একসাথে প্রিন্ট করি, কমার মাধ্যমে প্রিন্ট করলাম, তাই দেখো যেখানে যেখানে আমি কমা ইউজ করেছি সেখানে সেখানে একটা স্পেস চলে এসেছে আউটপুটে। দেখো ইওর এজ ইজ, এটাই তো আমি কোনো স্পেস দিইনি, তারপরে আমি 17 লিখেছি একটা কমার মাধ্যমে। তো এখান থেকে 17 পর্যন্ত একটা স্পেস চলে এসেছে। তো 17-এর পরে আমি আবার একটা কমা ইউজ করেছি, তারপর ট্রু লিখেছি। তো 17 আর ট্রু এর মধ্যে কিন্তু আউটপুটে একটা স্পেস চলে এসেছে। একইভাবে ট্রু এর পরে আমি কমা ইউজ করেছি, তারপর 20.5 লিখেছি একটা ফ্লোট ভ্যালু। তো এই ট্রু এর পরে যখন 20.5 লিখলাম কমার মাধ্যমে তখন আউটপুটে বাই ডিফল্ট একটা স্পেস চলে আসলো, তাই না? তো এটা কিন্তু তুমি এডিট করতে পারো চাইলে। এটা এডিট করার জন্য তোমাদের আর একটু জিনিস শিখতে হবে, সেটা হলো একটা জিনিস কি মনে আছে, তোমরা যখন প্রিন্ট করো, যখন তুমি একাধিক প্রিন্ট করো, ধরো আমি প্রিন্ট রেডিয়েন্ট এটা করলাম, আর প্রিন্ট এইটা যদি আমি পরের স্লাইডে লিখি বেশি ভালো হবে। তো পরের স্লাইডে যদি লিখি, এগুলো আমি কেটে দিচ্ছি। এবার ধরো তুমি প্রিন্ট রেডিয়েন্ট এটা প্রিন্ট করলে তারপরের লাইনে লিখলে প্রিন্ট স্কুল। তো এটা যদি তুমি প্রিন্ট করো তাহলে মানে এটা রান করলে আউটপুট কিন্তু এমন হবে রেডিয়েন্ট স্কুল। তো দেখো প্রথমবার প্রিন্ট করার পরে কিন্তু বাই ডিফল্ট একটা নিউ লাইন চলে এসেছে, তাই না? তো সেই নিউ লাইনটা কিভাবে আমরা এডিট করতে পারি সেই নিয়মটা শিখাইছিলাম না প্রথম দিকের কোনো একটা ভিডিওয়?
কি শিখাইছিলাম বলো তো? এই যে প্রিন্ট রেডিয়েন্ট তুমি করলে, এরপরে তুমি এটা শেষ করার পরে তোমাকে আরেকটা কাজ করতে হতো, সেটা হলো এখানে একটা কমা দিয়ে এন্ড নামক একটা, এটাকে কি বলে, প্রপার্টি বলে বা কিছু একটা বলে হয়তো, তো সেটা তোমাদের না জানলে হবে। তো প্রিন্টের পরে তুমি যেটা প্রিন্ট করতে চাচ্ছ সেটা দিলে, তারপরে কমা দিয়ে এন্ড জিনিসটা লিখে তারপরে তুমি এখানে যে কোনো কিছু একটা দিয়ে দিলে, সেটা অবশ্যই স্ট্রিং এর মধ্যে দিতে হবে। ধরো তুমি এখানে যদি লেখো যে কি লিখবা, ধরো তুমি একটা 1 লিখেছো, 1 লেখার পরে তুমি এবার তোমার প্রিন্টটাকে ক্লোজ করলে। তো এটা কিন্তু প্রথম ভিডিওতে দেখাইছিলাম, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। তো এই এন্ড জিনিসটা কি করলো, রেডিয়েন্ট লেখার পরে তুমি যে বাই ডিফল্ট একটা নিউ লাইন পেয়ে যাচ্ছিলে, সেই নিউ লাইনটা বাদ দিয়ে এখানে একটা 1 নিয়ে চলে আসলো, তারপরে এই স্কুলটা প্রিন্ট হয়ে যাবে। তার মানে জিনিসটা এমন হবে, এই যে এটা এইভাবে আউটপুটটা তুমি পাবা, এই যে এইরকম আউটপুট। তো ঠিক একইভাবে আমরা কিন্তু এই জিনিসটাও প্রিন্ট করতে, মানে এই জিনিসটা কিন্তু এডিট করতে পারবো। দেখো এখানে যদি আমি আর, অবশ্যই এটা এন্ড হবে না, মানে আমরা দুইটা প্রিন্টের পর যে বাই ডিফল্ট একটা নিউ লাইন চলে আসে সেটা এডিট করার জন্য আমরা ব্যবহার করি এন্ড, কিন্তু কমার মাধ্যমে আমরা যেই স্পেসটা পাচ্ছি, কমার মাধ্যমে আমরা যে স্পেসটা পেয়ে যাচ্ছি সেটা এডিট করার জন্য আমাদের সেপারেট নামক একটা জিনিস ব্যবহার করতে হবে। সেপারেটের SEP এই জিনিসটুকু আমাদের ব্যবহার করতে হবে। আমরা যখন প্রিন্ট করব, প্রিন্টের মধ্যে তো অনেক কিছু কমা দিয়ে লিখবো। ধরো আমরা একটা স্ট্রিং কমা দিয়ে লিখলাম, একটা ইন্টিজার কমা দিয়ে লিখলাম, একটা ফ্লোট, মানে কমা দিয়ে দিয়ে তো আমরা যে কোনো ডেটা টাইপের ডেটাই প্রিন্ট করতে পারবো, তাই না? যখন সব শেষ হয়ে যাবে তখন আমরা কমা দিয়ে লিখে দেব সেপারেট, মানে SEP। এটা লেখার পরে স্পেস দিয়ে এবার আমরা স্ট্রিং হিসেবে সেই জিনিসটা দিয়ে দেবো যেটা আমরা চাচ্ছি এই কমার জন্য। যদি কিছু না চাও তাহলে শুধুমাত্র দুইটা ডাবল কোটেশন দিয়ে শেষ করে দিবা। এভাবে কিন্তু তুমি যে বাই ডিফল্ট একটা স্পেস চলে আসছে এই কমার জন্য, সেটা কিন্তু তুমি ডিলিট করে দিতে পারবা। তো দেখো এখানে যদি আমি একটা কমা দিই, আমার যা প্রিন্ট করার দরকার ছিল আমি তা প্রিন্ট করে দিলাম। এবার কমা দিয়ে আমি যদি সেপারেট কথাটা লিখি, তারপরে ইকুয়াল দিয়ে আমি যদি ডাবল কোটেশন দিই, ডাবল কোটেশনের মধ্যে কিন্তু কিছুই দিইনি, তার মানে কি আমি এই যে এখানে স্পেসগুলো পাচ্ছিলাম সেই স্পেসগুলো কিন্তু এবার আর না হয়ে আমি যা এখানে দিয়েছি সেটা হয়ে যাবে। আমি যেহেতু কিছুই দিইনি তাই এখানে কিছুই আসার কথা না। তো যদি এক্সিকিউট করি তাহলে দেখো স্পেসগুলো কিন্তু সব চলে গেছে, তার কারণ কি আমি এখানে কিছুই দিইনি। যদি আমি সেপারেটের মধ্যে ধরো আমি 2000 এমন একটা সংখ্যা দিলাম, এবার যদি এক্সিকিউট করি তাহলে দেখো আমি যেই স্ট্রিংটা প্রিন্ট করছিলাম সেই স্ট্রিং এর পরে একটা 2000 চলে এসেছে, এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত। তারপরে 17 লিখছিলাম, সে 17 এর পরে একটা 2000 চলে এসেছে। তারপর ট্রু লিখছিলাম, সে ট্রুর পরে একটা 2000 এসেছে। আর 20.5 লিখছিলাম, এটার পরে আর 2000 আসার দরকার নেই। তার কারণ কি সেপারেট মানে হলো প্রত্যেকটা জিনিস আলাদা করার জন্য যে জিনিসটা ব্যবহৃত হয়। তো আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি। ধরো আমি এখানে আমার নাম লিখে দিলাম রূপম, এটা যদি আমি এক্সিকিউট করি তাহলে দেখো প্রথমে ছিল ইয়োর এজ ইজ, তো ইয়োর এজ ইজ এই জিনিসটা লেখার পরে কিন্তু আমি যে সেপারেটের মধ্যে যেটা দিয়েছি সেটা চলে এসেছে, তার কারণ কি একটা কমার কারণে, তো সেটা চলে আসলো। তারপরে 17 লেখার পরে আবার কমা দিয়েছি, তো সেই কমার বদলে আবার একটা রূপম লেখা চলে আসলো। একটা ট্রু লিখছিলাম, ট্রুর পরে একটা কমা দিয়েছিলাম, সেই কমার বদলে আবার একটা রূপম চলে আসলো। তারপরে একটা 20.5, সেটা আর লাগছে না কারণ 20.5 এর পরে আর কিছু নেই। তো আমরা নর্মালি সেপারেট ব্যবহার করা লাগে না, কারণ আমরা দুইটা জিনিস যদি আলাদা করে লিখতে চাই তাহলে অটোমেটিক একটা স্পেস তো আমাদের লাগে, তাই না? ধরো আমি যে কোনো কিছু একটা লিখছি, ধরো এই যে সে আগের জিনিসে যদি আমরা আবার ফিরে যাই, এখানে স্পেস এখানে স্পেস, তো এটা কি করলাম আমি ইয়োর এজ ইজ তারপরে 17, তার মানে কি তোমার বয়স 17, এই জিনিসটা আমি লিখতে চাচ্ছি। তো এটা লেখার জন্য তো এই ইজ এর পরে আমার একটা স্পেস এমনিতেই তো লাগে, তাই না? তো সে কারণে আমাদের আর সেপারেটটা অত বেশি ব্যবহার করা লাগে না। তো নর্মালি ইয়োর এজ ইজ 17 এটা প্রিন্ট হয়ে যাবে। সমস্যা হবে তুমি যদি এখানে আরেকটা স্পেস দাও, তাহলে তুমি একটা স্পেস দিলে আর এখানে কমার জন্য আরেকটা বাই ডিফল্ট স্পেস, তোমার দুইটা স্পেস চলে আসবে। তো তুমি যদি চাও যে এই বাই ডিফল্ট স্পেসটা না চাইতে তাহলে তুমি সেপারেট ব্যবহার করতে পারো। তো সেপারেটটা শিখিয়ে দিলাম, ওটা খুব ইম্পর্টেন্ট তা না, তারপরেও যেহেতু আমি সব কিছু শিখাচ্ছি, তোমাদের যা যা লাগবে বইয়ে যা আছে বইয়ের বাইরেও কিছু কিছু, তো এটাও শিখিয়ে দিলাম সেপারেট। তো এটা আসলে লাগবে না, এটা আগের ভিডিওতে একটা জিনিস শিখাইছিলাম সেটার মতোই যেহেতু সেপারেটটা তাই দেখালাম। এখানে এই যে এই জিনিসটা তোমাকে শিখতে হবে সেপারেট।
সেপারেটের মধ্যে তুমি যা কিছু দিতে পারো সেটাই এই কমার বদলে প্রিন্ট হবে আউটপুটে। তো প্রিন্টিং মাল্টিপল ডেটা, এটাও তুমি বুঝে ফেললে। তো আমরা কি কি শিখলাম এই ভিডিওর মধ্যে? আপাতত কমেন্ট শিখলাম, তারপরে কনকাটিনেশন শিখলাম, তারপরে প্রিন্টিং মাল্টিপল স্ট্রিংস কনকাটিনেশনের মাধ্যমে। একটা কি শিখলাম? প্রিন্টিং মাল্টিপল ডেটা, এটা হলো কমার মাধ্যমে, তাই না? তারপর কমার জন্য তুমি যে স্পেসটা পাও সেটা তুমি চেঞ্জ করে অন্য যে কোনো কিছু দিতে পারবো সেপারেটের মাধ্যমে। এখন একটা মজার বিষয় হলো, আমরা যে প্রিন্টিং মাল্টিপল স্ট্রিংস করলাম, মানে অনেকগুলো স্ট্রিং প্রিন্ট করলাম, সেটাও কিন্তু আমরা কমার মাধ্যমে করতেই পারি। দেখো, যদি আমি এখানে আর একটা স্ট্রিং দিতাম, এখানে যদি স্ট্রিং দিয়ে আর ইওর এজ ইজ না দিয়ে ইওর নেম ইজ দেবো, যেহেতু আর সংখ্যা নিচ্ছি না। ইওর নেম ইজ, এখানে আমি ধরো লিখলাম রূপম। এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এগুলো দেখতে ভালো দেখা যাচ্ছে না, দিলেও সমস্যা হতো না। তো এখানে আমি আচ্ছা, তো এইভাবে রাখলাম। তো এটা যদি আমি এক্সিকিউট করি তারপরেও হবে, কারণ কমাটা হলো এমন একটা জিনিস যেটা দিয়ে তুমি যে কোনো কিছুই একসাথে করতে পারবা, সেটা হোক শুধু স্ট্রিং বা শুধু ইন্টিজার বা যে কোনো কিছু। মানে তুমি কমা দিলে কোনটা কোন ডেটা টাইপের সেটা দেখা হবে না, শুধু সেগুলো প্রিন্ট হয়ে যাবে। তো এটাই কমার গুণ। তো তুমি যদি প্লাস চিহ্ন ব্যবহার না করে কমা ব্যবহার করো তাও হবে, দুইটা স্ট্রিং এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো কমা হলো একটা সর্বজনীন জিনিস, এটা দিয়ে তুমি যে কোনো জিনিস অ্যাড করতে পারবা, একসাথে করে প্রিন্ট করতে পারবা। তো আশা করি বুঝতে পারলে। তো এবার আমরা লাস্ট যে জিনিসটা শিখবো সেটা হলো এসকেপ সিকোয়েন্স। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা শুরুতে শেখানোর দরকার ছিল। তো তোমরা আসলে কোনো সমস্যা ফেস করোনি আশা করি এতদিনে। তো এখন জিনিসগুলো শিখিয়ে দেবো। তো এসকেপ সিকোয়েন্স আসলে কি? তুমি ধরো কোনো জিনিস প্রিন্ট করছো, প্রিন্ট করতে করতে ধরো তুমি দুইটা লাইন প্রিন্ট করবা, তো তুমি তো এইভাবে করতে পারো। ধরো তুমি রেডিয়েন্ট স্কুল এটা লিখতেছো, রেডিয়েন্ট তারপর প্রিন্ট লিখে স্কুল, এভাবে তুমি দুইটা লাইন প্রিন্ট করতে পারো। এখানে তুমি যদি এক্সিকিউট করো তাহলে রেডিয়েন্ট স্কুল এইভাবে আউটপুট পাবা, তাই তো? তো তুমি চাইলে এটা এসকেপ সিকোয়েন্স ব্যবহার করে করতে পারো। এসকেপ সিকোয়েন্স কি জিনিস সেটা বুঝতে পারবো যদি আমি উদাহরণগুলো দিই। প্রিন্ট লিখে ধরো আমি রেডিয়েন্ট লিখছি, তারপরে আমি একটা এসকেপ সিকোয়েন্স ইউজ করব, সেটা হলো \n, তারপরে আমি স্কুল লিখব, তারপরে আমার কোটেশন শেষ করব। তো \n এই জিনিসটা হলো একটা এসকেপ সিকোয়েন্স, যেটা বোঝায় নিউ লাইন। তো পুরো লিস্টটা আমি দেবো, তো আবার তো শুধু বোঝো এই জিনিসটা কি করছে। তো এটা যদি তুমি প্রিন্ট করো তাহলেও কিন্তু এই জিনিসটাই পাবা, রেডিয়েন্ট স্কুল। কি কারণে পাবা? তুমি যে এসকেপ সিকোয়েন্সটা ব্যবহার করেছো সেটার কাজই হলো একটা নতুন লাইন। মানে তুমি কিবোর্ডে যেমন একটা ইন্টার বাটন প্রেস করলে নতুন লাইনে চলে যায়, তোমরা যারা মোবাইল ফোন ইউজ করো তারা এই ধরনের একটা বাটন প্রেস করলে নতুন লাইনে চলে যায়। তো সেই কাজটাই করে এই জিনিসটা। তো এটা কিন্তু সহজ জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। ধরো ইওর নেম ইজ, এই পুরো পুরো জিনিসটা ধরো আমি পাশাপাশি লিখলাম ইওর নেম ইজ রূপম। এখানে যদি আমি একটা এসকেপ সিকোয়েন্স ইউজ করি, অবশ্যই \/ হওয়া লাগবে, তারপর n। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে তোমার ঠিক আছে। তো এসকেপ সিকোয়েন্স যদি ইউজ করো তাহলে কিন্তু ইওর নেম ইজ রূপম এই ধরনের জিনিস পাবা। তো এখানে স্পেসগুলো ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু আমি ডাবল কোটেশনের মধ্যে স্পেস দিচ্ছি। তো এখানে দেখো একটা স্পেস দিয়েছি, তাই এখানেও কিন্তু একটা এক্সট্রা স্পেস চলে এসেছে, তাই না? দেখতে পারছো? এবার রূপমের আগেও কিন্তু একটা স্পেস দিয়েছিলাম, সে কারণে দেখো নিউ লাইন আসার পরে একটা স্পেস হয়ে গেছে। তো এই স্পেসগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে, কারণ এগুলো হচ্ছে কোটেশনের ভিতরকার স্পেস। যদি তুমি বাইরে স্পেস দাও এতগুলো, তখন কিন্তু সমস্যা হবে না। কিন্তু যদি তুমি কোটেশনের ভিতরে স্পেস দাও, ধরো এখানে স্পেস দিলে, তাহলে কিন্তু তোমার প্রিন্টের মধ্যে সেই জিনিসটা হবে। কারণ কি, কোটেশনের মধ্যে যে স্পেসগুলো তুমি দিবা সেগুলো তোমাকে ভেবে চিন্তে দিতে হবে। তো এখানে তুমি কোনো স্পেস দিবা না, কারণ নিউ লাইনের একদম শুরুতেই তুমি চাচ্ছ তোমার নামটা হোক। আর ইওর নেম ইজ, এটার পরে তো কোনো স্পেসের দরকার নেই, তাই এটাও বাদ দিয়ে দিবা। এই যে ইওর নেম ইজ রূপম, তো যে কোনো কিছু এভাবে লিখতে পারো। যদি আমি আরো একটা \n নিই আর আরো একটা লাইন লিখি যে ইওর নেম ইজ রূপম আর মাই নেম ইজ ধরো রাফিন। রাফিন হলো আমার ছোট ভাইয়ের নাম। তো যাই হোক, তো দেখো এটা যদি এক্সিকিউট করি তাহলে দেখো ইওর নেম ইজ, তারপরে একটা \n দিয়েছি, তাই একটা নিউ লাইন হয়ে গেল রূপম, তারপরে আবার \n দিয়েছি, তাই একটা নিউ লাইন, তারপর মাই নেম ইজ রাফিন। তার মানে কি, এখানে যদি আমি একটা স্পেস দিয়ে দিতাম, দুইটা স্পেস, তাহলে কি হতো বলতো? নিউ লাইন হওয়ার পরে দুইটা স্পেস হতো, তারপরে এই জিনিসটা আসতো।
তো এই স্পেসগুলো কি কারণে ইম্পর্টেন্ট, যেহেতু কোটেশনের মধ্যে তুমি স্পেস দিচ্ছ, তাই এই স্পেসগুলো অবশ্যই পাইথন আউটপুট আকারে দিবে। কিন্তু এখানে দেখো স্পেস দিছিলাম, এগুলোতে কিন্তু সমস্যা করেনি, কারণ এগুলো কিন্তু কোটেশনের বাইরে। তো কোটেশনের বাইরে তুমি স্পেস দিতে পারো, সমস্যা নেই, কিন্তু কোটেশনের ভিতরে যে স্পেসগুলো দিব সেগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে। তো এই \n নামক যে এসকেপ সিকোয়েন্সটা আছে সেটা বুঝতে পারলে। তো এরকম আমি যত এসকেপ সিকোয়েন্স আছে দেখিয়ে দিচ্ছি তোমাকে, তারপরে একবারে প্রিন্ট করে দেখাবো। তো নতুন স্লাইড নিয়ে দিলাম, এবার আমি এটা রিমুভ করে দিই। তো এসকেপ সিকোয়েন্সগুলো কি কি আমি ওই কালি দিয়ে লিখি। এটা হলো একটা হলো \n। তো ব্যাকস্ল্যাশ কিভাবে চিনতে হয় সেটা মনে আছে তো? তুমি দুটা স্ল্যাশ আছে, যেটার মাথা পিছন দিকে থাকবে, মানে এই যে পিছন দিকে থাকবে সেটা হলো ব্যাকস্ল্যাশ, আর যেটার মাথা সামনের দিকে ঝুঁকে থাকবে সেটা হলো ফরওয়ার্ড স্ল্যাশ। আশা করি ভুল হবে না। ফরওয়ার্ড স্ল্যাশ কিন্তু আমরা ভাগের জন্য ব্যবহার করতাম, তাই না, অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে। আর ব্যাকস্ল্যাশ আমরা ইউজ করবো এসকেপ সিকোয়েন্সে। আশা করি বুঝতে পারছো। তো ব্যাকস্ল্যাশ আমরা ব্যবহার করবো এসকেপ সিকোয়েন্সে, এখানে অবশ্যই ব্যাকস্ল্যাশ হবে। এগুলো কিন্তু ভুল করা যাবে না। অনেক সময় আমাদের গুলিয়ে যায় যে আমরা এ স্ল্যাশ দেবো নাকি এ স্ল্যাশ দেবো, এগুলো কিন্তু করা যাবে না। তো \n এটা মানে হলো নিউ লাইন। \t এটা হলো ট্যাব। এটা বোঝা লাগবে না, শুধু এমনি লিস্টটা করে নাও। তোমরা যদি নোট করতে থাকো তাহলে ভালো হয়, এগুলো তুলে নাও লিস্ট আকারে। আরেকটা হলো \, এটা আসলে সিঙ্গেল কোটেশন। এটা আসলে সিঙ্গেল কোটেশন প্রিন্ট করার জন্য আসলে, যেটা আমি লিখে দিই ফর প্রিন্টিং। এটা বোঝাবো না একটু পরে। তারপরে \, দিয়ে যদি ডাবল কোটেশন দাও তাহলে একটা ডাবল কোটেশন, এটা হবে ফর প্রিন্টিং। আর যদি তুমি দুইটা \, দাও তাহলে তুমি একটা \, ফেরত পাবা, এটা হচ্ছে ফর প্রিন্টিং। তো এইগুলো জানলে তোমাদের মোটামুটি হবে। তোমাদের বইতে খুব সম্ভবত সর্বোচ্চ থাকলে এটা থাকতে পারে, এটা থাকতে পারে, এর চেয়ে বেশি থাকবে না। কিন্তু এগুলো শিখলে এগুলো কোনো ব্যাপারই না, এই দুইটার চেয়ে এইগুলো আরো সহজ। তাই আমি একটু এক্সট্রা শিখিয়ে রাখছি, যাতে তোমাদের কোনোদিন কোনো সমস্যা না হয়। তো দেখো আমি যদি এখানে আরেকটা জিনিস বলে দিই, ট্যাবটা কি জিনিস এটা একটু বলে দিই তাহলে ভালো হবে। তো নিউ লাইন তো বুঝতে পারলে, এটা আমরা বুঝে গিয়েছি। তো এবার আমরা এগুলো বুঝবো। ট্যাব মানে হলো একটা নির্দিষ্ট একটা লম্বা স্পেস। তার মানে তোমরা সচরাচর একটা স্পেস বাটনে যেটুকু স্পেস পাও, ট্যাব বাটনে তুমি তার চেয়ে একটা বেশি স্পেস পাবা। তো নর্মালি এটা 4টা স্পেসের সমান হয়, যদি মোটামুটি ভাবে বলি 4টা স্পেসের সমান। তো ট্যাব হলো একটা লম্বা স্পেস, এটা বুঝলেই হবে। তো এটা যদি আমি এখানে যদি আমি টি লিখি, এখানে যদি আমি টি লিখি তাহলে একটা লম্বা স্পেস পাবা তুমি। এই যে দেখো যদি প্রিন্ট হয়, আমি এখানে একটা এসকেপ সিকোয়েন্সের জন্য একটা টি ইউজ করেছি, মানে \t। এটা হলো আমার একটা এসকেপ সিকোয়েন্স, এটা ট্যাব দিয়ে দেবে। ট্যাব মানে হলো একটা লম্বা একটা স্পেস। এটা 4টা স্পেস বা কারো কারো ক্ষেত্রে বেশি হতে পারে, আমি একটু চেক করে দেখি। এটা এতই বড় যে তুমি একবারে যদি কেটে দাও তাহলে একবারেই শেষ। তো আমি আরেকবার প্রিন্ট করছি, এই যে লম্বা লম্বা কিছু স্পেস পেয়ে যাবা। তো তোমাদের যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা কিন্তু ট্যাব বাটন পেয়ে যাবে, ফোনেও পেতে পারো, আমি সেটা খুব ভালো জানি না। তো আশা করি ট্যাব জিনিসটা বুঝতে পারলে, এটা টাইম না ওয়েস্ট করি। তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আছে এই তিনটা জিনিস একবারে বোঝাবো। তো দেখো তোমরা সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন আর \। দেখো সিঙ্গেল কোটেশন তোমরা কখন ব্যবহার করো, এই যে দেখো তুমি যখন এখানে মানে প্রিন্টটা করতে যাচ্ছিলে তখনই তো তোমরা একটা সিঙ্গেল কোট বা ডাবল কোট ইউজ করছিলে। এই কোডগুলো ইউজ করছিলে যাতে প্রিন্টটা করা যায়। এখন যদি তোমাদের মনে হয় ভিতরে তুমি ডাবল কোট দিবা, যদি ভিতরে দুইটা ডাবল কোট দাও বা একটা ডাবল কোট যদি তুমি দাও, আমি একটা কেটে দিছি, তো এই একটা ডাবল কোট দিয়ে যদি তুমি এক্সিকিউট করার চেষ্টা করো তাহলে কিন্তু একটা এরর পাবা। তার কারণ কি, এই ডাবল কোডটা তুমি প্রিন্ট করার জন্য দিয়েছো, মানে এটা তুমি চাচ্ছো যে আউটপুটে প্রদর্শন হোক, কিন্তু পাইথনতে এটা তো বুঝবে না। পাইথন বুঝবে যে এই যে এখান থেকে স্ট্রিং শুরু এখানে শেষ, এইটুকু প্রিন্ট করতে হবে, পরেরটুকু কিন্তু আমাদের আর কিছুই থাকলো না, পরেরটুকু কিন্তু আবার শুরু করা হলো না। তো এই যে এখানে যে সিঙ্গেল কোট, ডাবল কোট, \, এগুলো কিন্তু আমরা নর্মালি ব্যবহার করি ফাংশন হিসেবে বা কোনো কাজ করার জন্য নির্দেশক হিসেবে।
তো এইগুলো যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের একটু এক্সট্রা করে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে হবে, যাতে পাইথন বুঝতে পারে যে এবার আমরা অন্য কোনো কাজের জন্য না, এবার আমরা সেটাকে প্রিন্ট করার জন্য ব্যবহার করছি। তার মানে কি, তোমরা যদি এই ডাবল কোটেশনটা প্রিন্ট করতে চাও, এটা যদি তুমি প্রিন্ট করতে চাও তাহলে তোমাকে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে যাতে এই ডাবল কোটেশনটা প্রিন্ট হয়। যদি আমি এক্সিকিউট করি, দেখো এখানে একটা ডাবল কোটেশন প্রিন্ট হয়েছে। তো আমি এখান থেকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। ধরো ডাবল কোটেশন তোমরা কেন ব্যবহার করবো, আমি যদি ডাবল কোটেশন দিই, এই ডাবল কোটেশনটা হলো নর্মালি প্রিন্ট করার জন্য যেটা লাগে সেটা। তো তুমি ভিতরে তো আরও ডাবল কোটেশন প্রিন্ট করতে পারো। ধরো আমি যদি খুব গুরুত্ব দিয়ে আমার নামটা লিখি, মাই নেম ইজ, এবার ধরো ডাবল কোটেশনের মধ্যে আমার নাম লিখতে চাচ্ছি, কেমন হবে সেটা? এখানে আরো দুইটা ডাবল কোটেশন দিচ্ছি, বা যদি সিঙ্গেল কোটেশন, বা একটু ওয়েট করো, আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তো চলে এসেছে এগুলো। তো দেখো আমি ডাবল কোটেশনের মধ্যে যদি আমার নামটা লিখি, ধরো রূপম, এবার যদি আমি এক্সিকিউট করতে চাই তাহলে কিন্তু এরর দেখাবে। তার কারণ কি, ডাবল কোটেশন আমরা ব্যবহার করি হলো কোনো কাজ করানোর জন্য, আমরা কিন্তু ডাবল কোটেশন সাধারণত প্রিন্ট করি না। যদি সেটা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের এই যে এসকেপ সিকোয়েন্সগুলো ইউজ করতে হবে। দেখো আমি ভুল করলাম, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েছি, ব্যাক স্ল্যাশ দিতে হবে। এই যে এভাবে ব্যাক স্ল্যাশ দিলে এবার তুমি কিন্তু প্রিন্ট করতে পারো। দেখো এবার কিন্তু ডাবল কোটেশন জিনিসটা প্রিন্ট হয়ে গেল। তার মানে তুমি কি বুঝলে, তোমরা নর্মালি ডাবল কোটেশন ইউজ করা হলো প্রিন্ট করার কাজের জন্য বা স্ট্রিং বোঝানোর জন্য। কিন্তু যদি তুমি ডাবল কোটেশনই প্রিন্ট করতে চাও তাহলে তোমাকে কিন্তু এসকেপ সিকোয়েন্স ইউজ করতে হবে, যেটা হলো ব্যাক স্ল্যাশ তারপর ডাবল কোটেশন। সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রে একই, সিঙ্গেল কোটেশন আমি দেখাচ্ছি না আমার কিবোর্ডের জটিলতার কারণে। আর আরেকটা জিনিস হলো, যদি তুমি ব্যাক স্ল্যাশ প্রিন্ট করতে চাও, দেখো এখানে আমি একটা ডাবল কোটেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো দেখো যদি আমি ব্যাক স্ল্যাশ প্রিন্ট করতে চাইতাম দুইটা, এবার যদি এক্সিকিউট করতাম তাহলে খুব সম্ভবত এরর দেখানোর কথা। কারণ কি, ব্যাকস্ল্যাশ দিয়েও কিন্তু আমরা কোনো একটা কাজ করি, ব্যাকস্ল্যাশ কিন্তু সাধারণত প্রিন্ট করি না। যদি তুমি প্রিন্ট করতে চাও তাহলে দুইটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। যদি তুমি দুইটা ব্যাকস্ল্যাশ দাও তাহলে তুমি এখান থেকে একটা ব্যাকস্ল্যাশ তুমি আউটপুট আকারে পাবা। তো মূলত কি, যদি তুমি বুঝতে না পারো তাহলে শুধু এইটুকু মনে রাখবা, যদি তুমি একটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন বা ব্যাকস্ল্যাশ প্রিন্ট আকারে মানে আউটপুটে পেতে চাও তাহলে তোমাকে এর আগে আরেকটা ব্যাকস্ল্যাশ লিখতে হবে। তার মানে যদি তুমি ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশন লেখো তাহলে এটা তুমি আউটপুটের মধ্যে পেতে পারবা। যদি ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন লেখো তাহলে একটা আউটপুটের মধ্যে একটা ডাবল কোটেশন পাবা। আর যদি দুইটা ব্যাকস্ল্যাশ দাও তাহলে প্রথম ব্যাকস্ল্যাশটা তো আসলে কোনো একটা কাজের জন্য ব্যবহার হয়েছে, আর দ্বিতীয় ব্যাকস্ল্যাশটা এটা আউটপুটে তুমি পাবা। আশা করি বুঝতে পারছে। তো তোমরা যদি বুঝতে না পারো আমি আরও একবার দেখাচ্ছি এই জিনিসটা। আমি প্রিন্টের মধ্যে ধরো আমি স্পেস দিয়ে এখানে একটা ডাবল কোটেশন নিয়ে নিচ্ছি। এবার এই যে ধরো এই ডাবল কোটেশনগুলো তো আমি এনেছি হলো প্রিন্ট যাতে করতে পারি সেই জন্য, কিন্তু আউটপুটের মধ্যে তো আমি প্রিন্ট চাইতে পারি। ধরো আমি এখানে রূপম লিখলাম, এটা যদি প্রিন্ট করি রূপমের সাথে যদি আমি একটা ডাবল কোটেশন দিই, একটা ডাবল কোটেশন হলেই হবে। এই ডাবল কোটেশনটা কিন্তু আমি নর্মালি প্রিন্ট করাতে পারবো না। এটা যদি আমি প্রিন্ট করাতে চাই, আমি চাচ্ছি যে এই ডাবল কোটেশনটা, এই যে এই জিনিসটা আমি প্রিন্টের মধ্যে পাই, সেটার জন্য তোমাকে একটা ব্যাকস্ল্যাশ যুক্ত করতে হবে, তাহলে তুমি এটা পেয়ে যাবা। সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রে একই, যদি একটা সিঙ্গেল কোটেশন দিই, এই সিঙ্গেল কোটেশনটা আমি চাচ্ছিলাম যে এখানে আসুক, সেই কারণে আমি একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিয়েছি যাতে পাইথন বোঝে যে এই সিঙ্গেল কোটেশনটা প্রিন্ট করা লাগবে। তো তাহলে দেখো এটা পেয়ে গেলাম। যদি আমি একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে চাই, নর্মালি যদি তুমি দাও তাহলে কিন্তু এটা এরর দেখাবে, কিন্তু যদি তুমি এর আগে আরও একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দাও তাহলে কিন্তু পাইথন বুঝতে পারবে যে এই পরের এই ব্যাকস্ল্যাশটাকে প্রিন্ট করা লাগবে। তাহলে দেখো একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিল। তো এটাই মূলত বোঝাতে চেয়েছি। তো এবার আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওর মধ্যে অনেক জটিলতা সৃষ্টি হয়েছে, এগুলোর জন্য দুঃখিত, ভিডিওটা লম্বা হয়ে গিয়েছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পেরেছো, মানে তোমাদের টুকিটাকি বাকি যে জিনিসগুলো ছিল ছোট ছোট জিনিস, সেগুলো সবগুলো এক ভিডিওর মাধ্যমে একটু লম্বা ভিডিওতে শেষ করার চেষ্টা করলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই, পরে ভিডিওগুলো আসছে, ততক্ষণে পড়তে থাকো। আল্লাহ হাফেজ।